আসসালামু আলাইকুম দর্শক, প্রত্যাশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। স্বাস্থ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলোতে কথা বলে থাকি। দর্শক, আমরা পরিবারে বেড়ে উঠি। আসলে আমাদের জীবনের সাফল্য ব্যর্থতা এর অনেক কিছুর সাথে কিন্তু প্রাথমিকভাবে আমাদের পরিবারই জড়িয়ে থাকে। আমাদের যে প্রথম শিক্ষা সেটা আমরা পরিবার থেকে নেই। অনেক কিছুই আসলে পারিবারিক শিক্ষা থেকেই কিন্তু আসে আমাদের জীবনে। দর্শক, আজকে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবো আসলে, এবং মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের যে ভূমিকা সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার চিরঞ্জীব বিশ্বাস, সহযোগী অধ্যাপক, মেডিকেল কলেজ ফর উইমেন্স অ্যান্ড হসপিটাল। তার সাথে আমরা কথা বলবো। তিনি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারাও আমাদের সাথে চাইলে সরাসরি যোগ দিতে পারেন। পর্দায় দেখানো নম্বর রয়েছে, এই নম্বরে ফোন করতে পারেন। আপনারা প্রশ্ন করতে পারেন, যদি কোনো মতামত থাকে সেটি করতে পারেন। আপনাদের সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান দেবার চেষ্টা করবেন আমাদের সাথে যে বিশেষজ্ঞ আছেন। আমরা আলোচনাটা শুরু করি। আসলে প্রথমে যদি আমরা বলি, আমরা তো বলছি যে মানসিক স্বাস্থ্য এবং পরিবার। মানসিক স্বাস্থ্য যদি আমি বলি আসলে, তাহলে কি বলবো আসলে, যে সুস্থ মানসিক স্বাস্থ্য মানে কি? আসলে একজন সুস্থ মানসিক স্বাস্থ্য অধিকারী মানুষ সবসময় প্রাণোচ্ছল থাকবে, যে কোনো কাজ করতে গেলে সে উৎসাহ আগ্রহ পাবে, কাজের ক্ষেত্রে তার কোনো ধরনের কাজে মনোযোগের সমস্যা হবে না, যে কাজ করবে সেই কাজে সে সফল হতে পারবে। কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে রুটিনটা সে মেনটেন করতে পারবে, কাজের চাপটা যদি থাকে একটু বেড়ে সেটাও সে মেনটেন করতে পারবে। এমনকি দেখা যাচ্ছে তার যে দৈনন্দিন যে আনন্দের জায়গাগুলো, কারণ আমরা অবশ্যই শখের জায়গাগুলো বলি, শখের জায়গাগুলোর ক্ষেত্রেও সে কাজ করতে পারবে, এবং তার স্বাভাবিক যে দিনের গতি সেই গতিটাও স্বাভাবিকভাবে চলতে পারবে। ঘুম স্বাভাবিকভাবে হবে, খাওয়া দাওয়া ঠিক মতো করে হবে, তার শরীরে এনার্জি লেভেল ঠিক মতো থাকবে, তার দুশ্চিন্তা থাকলেও সেটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, যেটা তার কাজকর্মে ব্যাহত করবে না। তো এটাই আমি বলি একটা সাধারণ একটা মানুষের সাধারণ। এর সাথে যদি বলি যে শারীরিক স্বাস্থ্যেরও তো একটা সম্পর্ক আছে। অবশ্যই অবশ্যই শারীরিক স্বাস্থ্যের সাথেও যেমন মানসিক স্বাস্থ্যের সম্পর্ক আছে, মানসিক স্বাস্থ্যের সাথেও শারীরিক স্বাস্থ্যের সম্পর্ক, মানে দুটোই অঙ্গাঙ্গিকভাবে জড়িত যদি আমরা বলি। তো আমরা আসি আজকের বিষয়টাতে, যে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যদি বলি যে আমরা জানি যে পরিবার থেকে তো শুরু হয় আমাদের জীবন যদি বলি আসলে। তো সেখানে একেবারে শুরুর অবস্থাটা যদি বলি আসলে, তাহলে আসলে এটা কেমন হওয়া উচিত? আসলে পরিবারের মধ্যে তো বাবা মাই খেলে থাকেন না, এখন পরিবারের মধ্যে আরও অনেক মানুষজন থাকেন, দাদা দাদি, নানা নানি, বা অনেকের ক্ষেত্রে যৌথ ফ্যামিলিতে হয়তো চাচি চাচি, অনেক ফ্যামিলি মেম্বারও থাকতে পারে। তো কথা হচ্ছে যে সবার সাথে সবার একটা সুন্দর আন্তরিক সম্পর্ক থাকতে হবে। এবং বাচ্চাটা, একটা ছোটো বাচ্চা যখন গড়ে ওঠে, পরিবারের পরিবেশটা যদি সুন্দর না হয়, একজনের সাথে সম্পর্ক ভালো না থাকে, সবসময় ঝগড়া, রাগারাগি, মারামারি, ভাঙচুর, এসব যদি ছোটোবেলা থেকে দেখতে থাকে, এবং অ্যাবিউজ বলি আমরা সাধারণত, যে একটা ছোটোবেলা থেকে কোনো ধরনের শারীরিক আঘাতপ্রাপ্ত হয়, মানসিক আঘাতপ্রাপ্ত হয়, বা কোনো ধরনের দেখা যাচ্ছে তাকে নেগলেক্ট করা হচ্ছে। আমি সাধারণত অনেক ক্ষেত্রে দেখি যে গার্জেন নেগলেক্ট করে তার কাছে। বাচ্চা আসলে গার্জেন বলে, ডিস্টার্ব করো না তো, তুমি তোমার মতো কাজ করো, তুমি টিভি দেখো, আমাকে ডিস্টার্ব করো না। মানে এই যেগুলো নেগলেক্ট বলি, এইটাও কিন্তু একটা অ্যাবিউজ। এবং এই জিনিসগুলো ছোটোবেলা থেকে যখন একটা বাবা মা গড়ে ওঠেন, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেই কালচারটা এখনো গড়ে ওঠেনি, যে বাবা মা তার সন্তান কীভাবে গড়ে উঠবেন সেটাকে আমরা বলি প্যারেন্টিং স্কিল। এই প্যারেন্টিং স্কিল বিষয়ে কেউ কিন্তু ট্রেনিং নেন না। কিন্তু এটা যদি ছোটোবেলা থেকে কেউ ট্রেনিং নেয়, তাহলে বাচ্চাটাকে ছোটোবেলা থেকে কীভাবে গড়ে উঠলে বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের সাথে সাথে বাবা মার সাথে তার সম্পর্কটা সুন্দরভাবে গড়ে উঠবে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা দেখি যে বাবা মা যখন এই সম্পর্কগুলো তৈরি হয়, ছোটো বাচ্চা কিন্তু প্রথমে বলেন না, কিন্তু টিনেজার বয়সে যখন যায় তখন কিন্তু দেখা যায় বাবা মার সাথে পরপর ঝগড়াগুলো লেগে থাকে। বাবা বলে আমার কথা শুনে না, সে বন্ধুদের সাথে বেশি সময় কাটাচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা দেখি মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তখন বাচ্চাটা কিন্তু কোনো ভালো কোনটা মন্দ এটা কিন্তু বিচার বিবেচনা করতে পারে। তাহলে এটা যদি বলি যে এই যে পরে যে সমস্যাটা আমরা দেখছি, আসলে শুরুটা তাহলে ওই একেবারে যদি বলি একদম ছোটবেলায়, আসলে ছোটবেলা থেকে আসলে শুরুগুলো হয়, রিলেশনশিপের সমস্যাগুলো ওখান থেকেই শুরু হয়। এবং তখন থেকে কিন্তু গার্জেন ছোটবেলা থেকে যখন আমাদেরকে বলেন যে আমার সন্তান আমার কথা শুনে না, তখনই কিন্তু বুঝি যে সন্তানের সাথে বাবা মার একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে। এই দেওয়ালটা ভাঙতে গেলে এখানে অনেক ক্ষেত্রে প্রফেশনাল হেল্প লাগে। আমরা বলি সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, কারণ অনেক সময় ছোটো বাচ্চাদেরও কিন্তু ছোটোবেলায় কিন্তু রোগ হয়, এগুলো কিন্তু আমরা অনেক সময় গুরুত্ব দেই না। আমরা বলি কন্ডাক্ট ডিসঅর্ডার বলি, যেখানে বাচ্চা খুব অবাধ্য থাকে, কথা শুনে না, মারামারি করে অন্য বাচ্চার সাথে। এটা আমরা বলি সাধারণত 3 থেকে 5 বছর পর থেকে কিন্তু শুরু হয়। হ্যাঁ, এবং আমরা ছোটোবেলা থেকে চাইল্ডহুড ওসিডি রোগী, যে সূচিবাহী রোগ, কিন্তু ছোটোবেলা থেকে বাচ্চাদের ক্ষেত্রে পাই। চাইল্ডহুড অ্যাংজাইটি কিন্তু ছোটো বাচ্চাদের থেকে পাই, এবং চাইল্ডহুড ডিপ্রেশন, যেটা কিন্তু ছোটো বাচ্চাদের মধ্যে যথেষ্ট পরিমাণ পাওয়া যায় আমরা। কিন্তু ছোটো বাচ্চা গার্জিয়ান আমরা কি বলে যে বাচ্চাটা খুব খিটখিটে হয়ে গেছে,
খুব রেগে যায় ইদানিং, পড়তে চায় না, কিন্তু এটা যে একটা চাইল্ডহুড ডিপ্রেশনের সিমটম এটা গার্জিয়ানরা কিন্তু জানেন না, কারণ মানসিক ব্যাপারে আমরা হয়তো এভাবে খেয়াল করি খুব না বেশি সচেতন না, বাচ্চাটা ইদানিং খুব রেগে যাচ্ছে, ইদানিং কথাবার্তা শুনছে না। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু অনেক সময় চাইল্ডহুড ডিপ্রেশনের খুব আর্লি সাইন বলি আমরা। এমনকি আমরা এডিএসডি বাচ্চা বলি, ছোট বাচ্চা থেকে যারা খুব চঞ্চল, টিচাররা বলে যেটা আমরা প্রায় বলি যে বাচ্চাটা খুব চঞ্চল, আমার বাচ্চাটা খুব চঞ্চল, কোথাও স্থির থাকে না, এগুলোও কি সব জায়গায় সে চঞ্চল, ক্লাসে মনোযোগ দিতে পারে না, ক্লাসের রেজাল্ট খারাপ হচ্ছে, পরীক্ষার হলে বসে 10 মিনিট 15 মিনিট ক্লাসে লিখেই সে বের হয়ে চলে আসে। তো এই জিনিসগুলো কিন্তু ছোট বাচ্চাবেলা থেকে শুরু হয়। কিন্তু গার্জিয়ানরা কি করে, অতিরিক্ত চাপ দেয়, বেশি পড়ালেখার চাপ দেয় বা রাগারাগি করে, কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাটা কিন্তু সেই রোগের জায়গাটা কিন্তু তার নির্ণয় হয় না। ছোট বাচ্চা থেকে যদি একটা গার্জিয়ান তার শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্বাস্থ্যের যদি ব্যাপারে যদি সচেতন হয়, তাহলে সে রোগ হোক বা না হোক, আমরা যেটা করি গার্জিয়ানরা বলে না এটা তো রোগ না, বা তার একজন আশেপাশে পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করে এটা কি রোগ, পাড়া প্রতিবেশী না রোগ না, তো পাড়া প্রতিবেশী বড় হলে ঠিক হয়ে যাবে, পাড়া প্রতিবেশীটা এই রোগ নির্ণয়ের জন্য যথেষ্ট দক্ষ না। তার যদি একজন সাইকিয়াট্রিস্টের কাছে এসে বলেন যে আমার বাচ্চার এটা কি রোগ, সাইকিয়াট্রিস্ট অবশ্যই রোগ না হলে বলবেন এটা রোগ না, কেন রোগ না সেটাও ব্যাখ্যা দিবেন। আবার ঠিক রোগও যদি হয় তাহলেও এটা ওনার ব্যাখ্যা দেবেন কেন রোগ, এবং সেটার ক্ষেত্রে চিকিৎসা কি। এবং কারণ ছোটবেলার অনেকগুলো চিকিৎসা আসলে ফ্যামিলি লাগে, দেখেছি আমার বাবা মাকে ট্রেনিং দিলে বাচ্চারা কিন্তু সেই ট্রিটমেন্টের ক্ষেত্রে বাচ্চাটাকে ইতিবাচক প্রভাব ফেলে। তো আমরা কিন্তু এই জিনিসগুলো সবসময় বলি যে বাবা মা সমস্যা হলে আপনি চলে আসবেন, কথা বলেন, তারপর যদি দেখি রোগ না তো সমস্যা নেই। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি চাইল্ডহুড অটিজম, যেটা ছোট বাচ্চা যে কথা বলতে পারে না, মিশতে পারে না, এটা কিন্তু গার্জিয়ানরা গুরুত্বই দেন না। যখনই স্কুলে যে যখন দেখে সমস্যাগুলো শুরু হয় তখনই কিন্তু আমাদের কাছে আসেন, এবং একজন যখন ডাক্তার বলেন বাচ্চাটা অটিজম, গার্জিয়ানরা কিন্তু অনেকেই মানতে পারেন না এই জিনিসগুলো, এবং তারা কিন্তু ডাক্তার চেঞ্জ করতে থাকেন, এবং তারা দেখা যাচ্ছে যে নিজেরা কিছু টোটকা চিকিৎসা স্টার্ট করেন, যেটা কিন্তু বাচ্চার দিনকে দিন খারাপের দিকে যায়। এবং একটা সময় পর কিন্তু ছোটবেলা থেকে যদি তার চিকিৎসাটা শুরু করা যেত তাহলে কিন্তু বড় বয়সে কিন্তু উন্নতিটা অনেক ভালো যেত। আমি কিন্তু অনেক পাই বাচ্চা যারা অটিজমের বাচ্চা, আইকিউ টেস্টেই করা হয়নি, আইকিউ টেস্ট যদি করা হতো, আমরা দেখেছি অটিজম বাচ্চা আইকিউ প্রগনোসিস কিন্তু ভালো, উন্নতি কিন্তু ভালো, তাতে কিন্তু ক্লাস 5 পর্যন্ত যদি স্পেশাল স্কুলে পড়ানো হয় তারপর কিন্তু নর্মাল স্কুলে পড়ানো যায়। কিন্তু দেখা যাচ্ছে গার্জিয়ানরা ওই গাফিলতির কারণে ওই বাচ্চাকে দীর্ঘদিন সময় ক্ষেপণ করার কারণে একটা পর্যায়ে কিন্তু তার যে স্পিচ থেরাপি বা অন্যান্য যে সোশ্যাল স্কিলের যে ট্রেনিংগুলো হয় ওগুলো কিন্তু না দেওয়ার ফলে বাচ্চাটা কিন্তু পরবর্তী স্কুলে যেতেই পারে না, আইকিউ ভালো থাকার পরও। আমি মনে করি রোগ যেখানে যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে যেই চিকিৎসা করা উচিত। এখানে একটু বলি যে আপনি বললেন যে কথা বলার ক্ষেত্রে বাচ্চারা কথা বলছে না হয়তো, তো মানে কোন সময়টা আসলে এটা আমাদের নজর দেওয়া উচিত যদি একটু সাধারণত একটা বাচ্চা 1 বছর পর থেকে কিন্তু আস্তে আস্তে কথা বলা শুরু করে, এবং একটা বাচ্চা যখন 3 বছরও হচ্ছে, একটা বাচ্চা কথা বলতে পারছে না, স্কিল মানুষের মিশতে চাইতে পারছে না, অন্য তার বয়সী বা ছোট বাচ্চাদের সাথে মিশতে পারছে না, কোনো পাবলিক গ্যাদারিংয়ে যে বিয়ের পার্টি বা বিভিন্ন জন্মদিনের পার্টিতে সে বিরক্ত বোধ করছে, সে কান্নাকাটি করছে, এটা কিন্তু আমরা খুব অবশ্যই পাই যে বিয়ে বাড়িতে যে বাচ্চা বলে, বাবা মারা বলে যে আমার বাচ্চা খুব বিয়ের বাড়িতে এসে খুব কান্নাকাটি করে, ও জ্বালায় বিয়ে বাড়িতে থাকতে পারি না, আমি না খেয়ে চলে গেলাম, আজকে আমরা মানে অ্যাটেন্ড করতে আসছি, এটাই আপনাকে মিট করে গেলাম। তো এটা অনেকে কিন্তু ইগনোর করে দেয়, কিন্তু এই বাচ্চাকে অবশ্যই মনে করতে হবে ও পাবলিক গ্যাদারিংয়ে যেহেতু সে বিরক্ত বোধ করছে এবং কেউ তার দিকে তাকালে সে বিরক্ত হয়, তার গায়ে কেউ টাচ করলে, একটা বাচ্চার দিকে তাকালে যেমন হাসলে একটা বাচ্চা হাসে, অটিজম বাচ্চারা কিন্তু সেটা হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু এগুলো সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে। ঠিক আছে, তো আমি মনে করি সমস্যা যেখানেই থাকুক গার্জেন যদি একটু সাইকিয়াট্রিস্টের হেল্প নেয় তাহলে কিন্তু এখানে সমস্যার সমাধানটা খুব ইজিভাবে করা যায়। ওই যে জায়গাটা আমার মনে হয় যে 3 বছরের বাচ্চা, যেটা আমাদের হয় আসলে আমাদের সমাজে বোধহয় এটাই যে 3 বছরের বাচ্চা হয়তো এমনি সমস্যা আছে, ছোট আছে, হয়তো তারা এটাকে মানে নজরটাই দিতে চান না আসলে। আরেকটা যেটা বললেন আমার মনে হচ্ছে যে আমরা মানতে চাই না যে আসলে এটা যে একটা মানসিক একটা রোগ হতে পারে, মানে এই জায়গাটাই বোধহয় আমরা মানতে চাই না, নাকি? ওই যে একটা মনে হয় যে আমার বাচ্চাটা হয়তো দাম পাবে না, কেউ কি মনে করবে। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে রোগ যদি থাকে সেটাকে যদি আমরা আর্লি ডায়াগনোজ করতে পারি তাহলে কিন্তু ম্যানেজমেন্টটা আমরা ভালো করে করতে পারবো, এবং সেক্ষেত্রে সমস্যা কিন্তু ওরকম সে হবে না। কিন্তু যখনই রোগটা কিন্তু বাড়বে দিনকে দিন তখনই কিন্তু সমস্যা আরও বাড়বে, এবং তখনই কিন্তু বাচ্চার ক্ষেত্রে প্রভাবটাও বেশি পড়বে। আজকে নাও কালকে মানসিক সমস্যাগুলো মানুষ জানলেও এটারও কিন্তু ইতিবাচক, আমাদের মানুষ তো আমরা খুব স্টিগমাটাইজ বলি, আমরা খুব মনে করি মানসিক রোগ মানুষ জানলে কি হয়ে যাবে আমাদের। কিন্তু আমরা এই কারণে কিন্তু আমাদের বাংলাদেশে 100 জন মানসিক রোগে যদি আক্রান্ত হয় মাত্র 7 জন আমাদের কাছে আসেন, 93 জন কিন্তু আসেন না। তো এটা কিন্তু আমাদের একটা বড় অ্যালার্মিং সাইন আমাদের বাংলাদেশের জন্য। এই 93% যে আসছেন না, এটা কিন্তু পরবর্তীতে যে সমস্যাগুলো ধরা পড়ছে, যেটা পরবর্তীতে কিন্তু অনেক কিন্তু হাসপাতালে ভর্তি করে দীর্ঘস্থায়ী চিকিৎসা দিতে যাচ্ছে, সেটা এবং সেই আউটকামও হয়তো সেরকম আপনারা পাচ্ছেন না। তখন দেখা যাচ্ছে না, অনেক ক্ষেত্রে ওষুধগুলোও ঠিক মতো বাচ্চারা ওনারা খাওয়ান না, গার্জিয়ানরা আমরা ছোটো বয়স থেকে দেখি যে যখন ওষুধ দেওয়া হয় ওনারা খুব ভয় পেয়ে যান, ঘাবড়ে যান, এবং বাচ্চাটা একটু ভালো হয়ে গেলেই নিজে ওষুধ গ্যাপ দেওয়ার চেষ্টা করে, যেটা কিন্তু পরবর্তীতে রোগীর জন্য একটা খারাপ ফল বয়ে নিয়ে আসে। আসলে তাহলে আমার মনে হয় যে গার্জিয়ান যারা আছেন
মানে তাদের একটা বড় ভূমিকা এখানে আমরা দেখছি যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে তারা যদি আসলে এটাকে অ্যাকনলেজ না করেন এই জিনিসটাকে যে আসলে এটাকে গুরুত্ব সহকারে দেখা উচিত, ওইটা মনে হচ্ছে যে আরো বড় একটা কারণ আমাদের দেশে। নিজেরা কাউন্সিলিং, অনেক সময় গার্জিয়ান দেখি নিজেরা কাউন্সিলিং করেন, নিজেরা কাউন্সিলিং করেন, বলেন বাচ্চাটাকে আমি তো ভালো করতে পারছি না কাউন্সিলিং। এখন এত কাউন্সিলিং করলে তো হবে না, কাউন্সিলিং এর দক্ষতা তো লাগবে। সেই দক্ষতা আপনি কোথা থেকে অর্জন করেছেন? আপনার তো এই এক্সপার্টিস বা আপনি তো এটার জন্য দক্ষ না। জি না, সে বলে যে আমি তো আমার পরিবারে সবাইকে কাউন্সিলিং করে বেড়াচ্ছি, সবাই তো আমার কথায় খুব উপকৃত হচ্ছে। এখন কিছু মানুষের কিছু স্কিল থাকতে পারে, সে জন্মগত, কিন্তু এই জায়গাটা কিন্তু খুব প্রফেশনাল জায়গা। এখানে কিন্তু আপনি স্বাভাবিক কথা বলা মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো হবে না, কিন্তু রোগ মানে আমাদের যেটা হয় কি, আমাদের যে কোনো রোগকে মানুষ খুব হালকাভাবে দেখে, বলে যে ঘুরতে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে, ভালো যে খেতে নিয়ে গেলেই ঠিক হয়ে যাবে, বলে যে ঠিক আছে ধর্মকর্ম করুক ভালো করে তাহলেই ঠিক হয়ে যাবে, বা এরকম অনেক কিছুই বলে, এবং এমনকি ফ্যামিলিকে ব্লেমও দেয়। অটিজমের ক্ষেত্রে আমরা দেখেছি আরপাশের মানুষগুলো বলে এই তুমি তো বাচ্চাকে মোবাইল দিয়েছো এই জন্য অটিজম হয়ে গেছে, ADHD হয়েছে এই জন্য নিশ্চয়ই বাচ্চাকে যে মোবাইল দিয়েছো এই জন্য অটিজম ADHD হয়ে গেছে। গার্জিয়ান না জেনে কিন্তু আশেপাশের মানুষ অনেক কথাই বলেন, বা বাবা মা নিশ্চয়ই কোনো পাপ কাজ করেছে এই জন্যই বাচ্চাটা অটিজম হয়েছে। এটা কিন্তু বাবা মার মনেও কিন্তু অনেক কষ্টের জায়গা তৈরি করে। আমি মনে করি এই সাপোর্টের জন্য গার্জিয়ানদের কিন্তু অনেক সময় কিন্তু মানসিক সাপোর্ট লাগে, সাইকিয়াট্রিস্টের হেল্প লাগে। এবং এই জায়গাটা মনে হয় আমাদের আরো মানে এটা নিয়ে কথা বলা উচিত আমার মনে হয়, কারণ আপনি বললেন যে আমাদের দেশে যদি বলি তাহলে এই ইয়াটা আছে আসলে, এই সংকীর্ণতা বা এই জায়গাটা আছে, এখান থেকে মনে হয় আমাদের বের হতে হবে আসলে। জি অবশ্যই। আচ্ছা, আপনি মোবাইলের কথা বলছিলেন, আসলে ওইখানে একটু আসি যে এখন তো এটা একটা মানে অনেকের ট্রেন্ড হয়ে গেছে যে বাচ্চা, ওই যে আপনি বললেন বাচ্চা খেতে যাচ্ছে না, হয়তো তাকে মোবাইলটা দেয়া হলো, সে মোবাইলে গেম খেলতে দেখছে তারপরে খাচ্ছে। মানে এটা কি মানে কোনো সুস্থ ইয়া হচ্ছে কিনা, আসলে চর্চা হচ্ছে কিনা? আসলে যে কোনোটার সাথে কোনোটা অ্যাসোসিয়েট করে ফেললে এটা খারাপ আউটকাম দেবে। যেমন আমাদের খাবারটা নির্দিষ্ট কাজ, এসে যদি আপনি মোবাইল বা টিভি বা কোনো কিছু অ্যাসোসিয়েট করে ফেলেন, যেমন একটা বাচ্চা যদি মনে হয় যে তার বাবা বা মা কাছে না থাকলে সে খেতে পারবে না, তাহলে সে প্রবলেমে পড়বে। যখন তাই স্কুলে যাবে সে, তাহলে তো ওখানে খাবেই না। বা অনেক সময় বাচ্চাকে ডে কেয়ার সেন্টারে দেওয়া হয়, তাহলে সে খাবেই না। তাহলে এই অ্যাসোসিয়েশনটা করা যাবে না। এটা মোবাইল হোক, এটা বাবা মার নির্দিষ্ট পার্সন হোক, এটা কোনো আয়াবুয়া হোক, এই জায়গা থেকে ভার করতে হবে। তো আমি মনে করি এক্ষেত্রে গার্জিয়ানদেরকে প্ল্যান ওয়েতে করতে হবে। এই ক্ষেত্রে যদি টাইমটা পর্যাপ্ত দেওয়া হয়, বাচ্চাটাকে খাওয়ার ব্যাপারে ইন্টারেস্ট তৈরি করা হয়। আমাদের বাংলাদেশে একটা বড় প্রবলেম হচ্ছে, বাচ্চা খিদা লাগার আগে বাবা মা খাবার দেওয়া শুরু করেন, যেটা কিন্তু বাবা মা বাচ্চাদের মধ্যে খাবারের প্রতি একটা অনীহা তৈরি হয়, অনীহা তৈরি করে, এবং তারা কিন্তু খাবারের প্রতি বিরক্ত বোধ করেন। নর্মালি খাবারটা কিন্তু একটা আনন্দের উৎস, খাবার খেলে কিন্তু আমাদের ডোপামিন রিলিজ হয়, আমাদের মধ্যে কিন্তু এনজয়মেন্ট আসে। কিন্তু বাচ্চাদের মধ্যে যখন খাবারটা আসে, যখন খিদা লাগেনি তার, কিন্তু খাবার নিয়ে আসে, অনেক ক্ষেত্রে খাবারের পরিমাণ থাকে অনেক বেশি, যেটা বাচ্চা খেতে পারে না, কিন্তু বাবা মা জোর করে অনেক সময় দিয়ে খাওয়ায়, যেটা কিন্তু স্ট্রেসফুল বাচ্চার জন্য। সাধারণত আমি অনেক গার্জিয়ানদেরকে যখন বলি আপনি কতক্ষণ ধরে বাচ্চাকে খান, বলে ও তো খেতে চায় না, ও 2 ঘন্টা ধরে খাওয়ায়। তো নর্মালি বাচ্চাদের খাওয়ার টাইম আমরা দেখেছি যদি 15 মিনিটের বেশি খাওয়ানো হয়, সেটা বাচ্চার খাওয়াটা তার জন্য বিরক্তিকর খাওয়ানো তৈরি করে। এবং বাচ্চাকে যদি বাচ্চার সেই সমানুপাতিক যদি থালা বা প্লেট বা ওই পরিমাণ খাবার নিয়ে না আসা হয়, তাহলে এটা কিন্তু বাচ্চার মধ্যে একটা ভয় তৈরি করে। দেখুন আপনি যদি একটা থালা নিয়ে খাওয়া দাওয়া করেন, সেই থালার ধরুন আপনাকে আমি ধরলাম 6 ফিট আপনার হাইট, সেখানে যদি আপনার থালা যদি হয় একটা 1 ফুটের থালা, বাচ্চার সেই প্রপোর্শন যদি আপনি থালা তো দিচ্ছেন না, আপনি আপনার থালায় আমার প্লেটে আমি তাকে দিচ্ছি। আবার অনেক ক্ষেত্রে মা দেখা যাচ্ছে তার থালার মধ্যে খাবারটা তারও খাবার নিয়ে আসছেন। তো বাচ্চা যখন দেখেন যে এতগুলো খাবার নিয়ে আসছেন এবং তাকে খেতে নিয়ে আসছেন, তখন বাচ্চারা খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যেতে হয়, বাচ্চার স্ট্রেস হরমোন তখন রিলিজ হয়, কর্টিসল বলে আমরা। সেই কর্টিসল কিন্তু ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দেয়। বাড়িয়ে দিলে যেটা হয়, বাচ্চা কিন্তু খিদাটা নষ্ট হয়ে যায়। আপনি দেখেন আপনার প্রচন্ড খিদা লাগলো, আপনি একটু সুগার খেয়ে নেন, কোক খেয়ে নেন, দেখেন আপনি খিদা নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে ওরকম, সুগার বাড়িয়ে দিলে কিন্তু আপনার খিদা শেষ। তো বাচ্চার ক্ষেত্রে তাই হয়, স্ট্রেস হরমোনের কারণে তার সুগার বেড়ে যায়, তার খিদাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তখন কিন্তু বাচ্চা আজের মেলে খেতে চায় না। বাচ্চাকে খেতে দিতে হবে অল্প অল্প, তখন বারবার খাক, এবং খাবারটা হতে হবে কালারফুল, এনজয়েবল। প্রয়োজনে বাচ্চার সামনে আশেপাশে মানুষের খেতে হবে, প্রয়োজনে টিভিতে যদি দেখতেই হয় বা একসাথে বসে খেলাম, এটা যদি সম্ভব হয়, এটা খুব ভালো। বা অনেক সময় দেখা বাচ্চা তো আসলে অনেক ঘন ঘন খায়, সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে বাচ্চা টিভিতে আমরা অন্য বাচ্চারা খাচ্ছে মজা করে সেটা ভিডিও আমরা ছেড়ে দিতে পারি। সেটা অন্য কোনো কিছু না, অ্যাডভার্টাইজমেন্ট বা অন্য কিছু না, খাবার ভিডিও ছাড়বো। তাহলে কিন্তু বাচ্চা আরেকজনের খাওয়া কিন্তু ইন্সপায়ার হয়। যেটা আমরা অনেক গার্জিয়ানই বলে যে বাসায় খেতে চায় না, কিন্তু ডে কেয়ার সেন্টারে বা স্কুলে যখন টিফিন দেয়, সব বাচ্চা যখন খায়, সে বাচ্চা থেকে সে ঠিকই খাচ্ছে, কিন্তু বাসায় সে খেতে চায় না। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে খাবার সবাই মিলে খেলে সেটা কিন্তু আরেকজনকে বাচ্চাকে উৎসাহ দেয়। তো এটা কিন্তু মানে বাচ্চারা দেখে শেখে, অন্য দেখে খেতে ইচ্ছা করে। আচ্ছা, আরেকটা জায়গায় একটু আসি, আপনি যেহেতু বলছিলেন যে এই যে খাবার ক্ষেত্রে জোর করা, আসলে আমরা অনেক ক্ষেত্রে বাবা মা জোর করেন বাচ্চাদের, শুধু খাবার বেলায় না, আসলে আমার মনে হয় যে আরও অনেক ক্ষেত্রে জোর করেন, তুমি পড়ছো না, আরও পড়তে হবে, আরও ভালো করতে হবে। তো এটা কতটা আসলে যুক্তিযুক্ত?
এই যে জোর করার কথাটাই যদি বলি, আসলে যে কোনো কিছুই জোর করলে সেটা ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়। আপনি বাচ্চা যদি পছন্দ কোনো খাবারও থাকে, সেই খাবারটাও জোর করে খাওয়ান, সেটাও এক সময় বাচ্চার আগ্রহটা নষ্ট হয়ে যাবে। এটাই স্বাভাবিক নিয়ম। তো বাচ্চাকে টেকনিক, এই যে বললাম যে একটু আগে, প্যারেন্টিং এর যে স্কিল, দক্ষতা, যে বাচ্চা কিভাবে পড়ালেখা আমাদের যে সিস্টেমটা খুব বেশি মানে আধুনিক না। আধুনিক না হওয়ার কারণে বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে থিওরি বেসড চিকিৎসা, পড়ালেখার দিকে বেশি যাওয়া হয়, যেটা ইন্টারন্যাশনালি কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল উপর। একটা বাচ্চা যখন স্কুলে যায়, সে কিন্তু পড়ালেখার জন্য স্কুলে যায় না, সে কিন্তু দেখা যায় অন্য বাচ্চাদের খেলতে স্কুলে যায়। আর আমি বাচ্চাকে যদি মনে করি ওই স্কুলে যাচ্ছে পড়ালেখার জন্য, তাহলে কিন্তু হবে না। তো বাচ্চাকে যদি স্কুলের মধ্যে, এখন আমরা দেখি খেলার জায়গা থাকে না, যথেষ্ট এন্টারটেনমেন্ট জায়গা নাই, তাহলে কিন্তু বাচ্চাকে স্কুল যেতে ইন্সপায়ার্ড হবে না। আমি মনে করি স্কুল হতে হবে খোলামেলা, মাঠ থাকবে, খেলাধুলা করবে, তার সাথে পড়াশোনা করবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক, বিরতির পর ফিরে এলাম। কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি মানসিক স্বাস্থ্য নিয়ে এবং মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের ভূমিকা, এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে সহযোগী অধ্যাপক, মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার চিরঞ্জীব বিশ্বাস রয়েছেন, মেডিকেল কলেজ ফর উইমেন্স অ্যান্ড মেডিকেল হসপিটাল। আমরা বলছিলাম যে বাচ্চাদের নিয়ে আপনি অনেকগুলো কথা বললেন। আসলে একটা জিনিস একটু জানতে চাই যে বাচ্চাদের মধ্যে অনেকগুলো সমস্যা আমরা দেখি। ওই যে কেউ বেশি চঞ্চল, ধরেন বাচ্চা খুব মানে পড়ছে, পড়াশোনা করছে, খুবই মনোযোগী, মানে পড়াশোনাতেই ডুবে আছে, তো এই লক্ষণটাও কি ভালো? আসলে অনেক গার্জিয়ানরা আমরা দেখি যে বাচ্চা খুব লেখাপড়া করে, ক্লাসে রেগুলার যাচ্ছে, খুব পড়ালেখা থেকে এক মার্ক থেকে কম পেলে সে রাতে ঘুমাতে পারে না, কান্নাকাটি করে, এবং ক্লাসে ফার্স্ট হতেই হবে তাকে। তো এই যে প্রবণতা, এটা কিন্তু আমরা অনেক সময় বলি অবসেসিভ বিহেভিয়ার, মানে যেখানে তার খুঁতখুঁতে ব্যক্তিত্ব আছে, যেগুলো ছোটবেলা থেকে আমরা পাই। একটা বাচ্চা যে খুবই খুঁতখুঁতে, তার লেখাপড়া করতে হবে, সবকিছু থেকে পারফেক্ট হইতে হবে, তো এই জিনিসগুলো কিন্তু একটা সময় মানসিক রোগ তৈরি করতে পারে। তো খুব এটা কিন্তু অ্যালার্মিং। আমার সাথে বলি বাচ্চা সুলভ আচরণ হচ্ছে সে খেলাধুলা করতে যাবে, পড়তে চাবে না, এটি তার বাচ্চা সুলভ আচরণ। কোনো বেশি পড়তে চায়, দেখা যাবে এটা তার উপর মানসিক চাপ তৈরি করবে। আমরা এরকম পাই, অনেক স্টুডেন্ট পাই এরকম যে এসএসসিতে স্ট্যান্ড করেছে, ইন্টারে যে মানসিক রোগ হয়ে গেছে, সিজোফ্রেনিয়ার দিকে টার্ন করে গেছে। কেন? অতিরিক্ত যারা মানসিক চাপে ভুগেন, তারা অনেক সময় পরীক্ষার আগে অনেক তো চাপ তৈরি করেন, ঘুমোতে পারেন না, লাস্ট পাতা পর্যন্ত না পড়ে গেলে হবে না, সবই পড়তে হবে, পারফেক্টলি লিখতে হবে, এগুলো তার প্রচন্ড মাত্রা। এবং তার কাছে মনে হয় যে আরেকজন যদি ফার্স্ট হয়ে যায়, আরেকজন বেশি নাম্বার পেয়ে যায়, তাহলে কি হবে? এই জিনিসগুলো কিন্তু তার একটা ডাউট, এই অপশনাল ডাউটগুলো তার মধ্যে অশান্তি তৈরি করে সবসময়। এগুলোর ক্ষেত্রে যে কোনো সময় তার মানসিক রোগ হতে পারে, চান্স থাকে, এবং এদের মধ্যে বিষণ্ণতারও ঝুঁকি বেশি থাকে। একই সাথে যদি এই কথাটা বলি, বাবা মাও তো চাপ দেয় অনেক সময়, তোমাকে ফার্স্ট হতে হবে, ও ভালো করছে, তুমি কেন করছো না। আসলে এই যে তুলনা করা বা এই যে বলা, এই চাপ দেওয়া, এটা আবার তার উপরে আলাদা প্রেশার তৈরি করে। আমি তো বলেছিলাম যে প্যারেন্টিং স্কিল বা প্যারেন্টিং দক্ষতা, এখানে কিন্তু বলাই আছে কোনো বাচ্চার সাথে কোনো বাচ্চাকে তুলনা করা যাবে না। এই বাচ্চার মধ্যে, তাহলে বাচ্চার মধ্যে আত্মবিশ্বাসের জায়গাটা কমে যায়। এমনকি কোনো বাচ্চার সাথে তার সিনিয়র বা জুনিয়র ভাই বোনের সাথেও তুলনা করা যাবে না। তোমার বন্ধু খুব লেখাপড়া করে, তোমার বোনের মতো তুমি তো হইতে পারবে না, তোমার বোন তুলনা করবে, সে তো তুলনাটা কখনোই একটা বাচ্চার জন্য ভালো না, আনন্দের না। এটা তাকে সবসময় কষ্ট দেয়, তার আত্মবিশ্বাসের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। এটা করা যাবে না, এটা একদম নিষিদ্ধ। আমরা এখন প্যারেন্টিং স্কিল আমরা বলি, এটা করা যাবে না। দুইটা হচ্ছে তাকে তার মতো করে বোঝাতে হবে, তাকে তার মতো ইন্সপায়ার করতে হবে পজিটিভ। এমনকি তার যদি কোনো জায়গায় সে ফেলও করে ফেলে, খারাপও করে ফেলে, সেখানেও তাকে পজিটিভ সাপোর্ট দিতে হবে। তাহলে সে মানসিকভাবে স্টেবল থাকবে এবং পরবর্তীতে সে আরও উৎসাহ সহকারে এগোবে। আমি একটা বাচ্চা প্রথমেই বলে যে তুমি তারা কিছুই সম্ভব না, তুমি কিছুই করতে পারবে না, নিজেকে ব্লেমিং করে, যেটা অনেক গার্জিয়ানরা করে, বাচ্চাকে ব্লেম করে যে তোমার কারণে আজকে আমাদের মান সম্মান চলে গেল, তোমার দ্বারা কিছুই হলো না, হ্যাঁ আমরা কিভাবে তোমার জন্য মুখ দেখাবো। এটাও যেমন গুরুত্বপূর্ণ। বাচ্চাকে অ্যাবিউজ করে, এটা কিন্তু একটা অ্যাবিউজ বলি আমরা, এটা কিন্তু ইমোশনাল অ্যাবিউজ। বাচ্চা কিন্তু অ্যাবিউজ করে এটা। এবং দুই নম্বর হচ্ছে বাবা মা নিজেকে ব্লেম করে যে আমার ঘরে কেন এরকম একটা সন্তান জন্মাইলো, আমি কি দোষটা করছি। তো এগুলোও কিন্তু এক ধরনের বাচ্চাকে অ্যাবিউজ করে। তো এই ব্লেমিং টেন্ডেন্সিটা কখনোই উচিত না। এবং বাচ্চাকে যে পানিশমেন্ট দেওয়া হয়, যেটা শারীরিক পানিশমেন্ট, গালিগালাজ করা হয়, এটাকে বলে আমরা ভার্বাল পানিশমেন্ট, মানে অ্যাবিউজ, এগুলো কিন্তু সবসময় বাচ্চাকে অ্যাবিউজ করে, মানে মানসিকভাবে ট্রমাটাইজ করে। এবং এটি কিন্তু বাচ্চার এক ধরনের আচরণগত পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু প্রভাব নেয়, যেটা আপনার ব্যক্তিত্ব পরিবর্তন করে। ছোটবেলা থেকে বাচ্চারা খুব রাগী হয়ে যেতে, একটা পর্যায়ে কিন্তু বাচ্চাটা কিন্তু অ্যাবিউজ করা শুরু করে। সে কিন্তু বাবা মাকে একটা পর দেখাতে গালিগালা শুরু করে, বকাঝকা শুরু করে। অনেক বাচ্চা অত মুখে বলতে পারে না, শারীরিকভাবে প্রতিফলন হয়। দেখা যাবে অতিরিক্ত বাবা মা থেকে অতিরিক্ত খরচ করে, আননেসেসারি জিনিসপত্র কিনে, যেটা বাচ্চাকে অনেকটা রিভেঞ্জ নেয় অন্যভাবে।
কিন্তু আমরা পাই বাচ্চারা, কিন্তু ও বলে আমি বাবা কিন্তু অতিরিক্ত কিনাই কেন, ওই ছোটবেলায় আমাকে মারছিল। কারণ এই জিনিসগুলো আপনি যখন একটা বাচ্চাকে আঘাত করবেন, হয়তো আঘাতে তার চলে যাবে, কিন্তু তার মনের মধ্যে যে আঘাতটা হলো সেই আঘাত সারা জীবন তার থেকে যাবে। এবং সাধারণত আমরা বলি একটা বাচ্চার মায়ের পেট থেকে থাকা অবস্থায় তার মানে সে আজকের দিন পর্যন্ত তার প্রতিটা মেমোরি তার ব্রেনে থাকে, এবং এই মেমোরিগুলো তার ব্যক্তিত্ব পরিবর্তন করার ক্ষেত্রে কাজ করে। তাহলে ছোটবেলা থেকে একটা বাচ্চার মা যদি সুন্দর ভালো থাকে, টেক কেয়ার করে, তার পরিবার যদি ভালো রাখে, এবং একটা বাবা মা যদি জন্মগ্রহণ করার পর বাচ্চাকে ঠিকমতো কেয়ার করে, তার বাচ্চার মেন্টালিটি, বাচ্চার ব্যক্তিত্ব কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে। তো এখানে যদি আমরা গুরুত্ব না দিই, হালকাভাবে দেখি, তাহলে কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে ব্যক্তিত্বের ক্ষেত্রে বড় পরিবর্তন হবে। ইদানিং কিন্তু আমরা দেখছি এরকম ব্যক্তিত্বজনিত মানসিক রোগ কিন্তু অনেক বেড়ে গেছে। আচ্ছা, এখানে কি দাম্পত্য কলহ এটাও তো আছে আসলে, কম বেশি হয়তো বাড়ছেও। আমরা যদি বলি দাম্পত্য কলহ বলি, আমরা সেপারেশন বলি, ডিভোর্স বলি, প্রতিটা জিনিসই কিন্তু বাচ্চা, এমনকি আমরা দেখেছি যে বড় বাচ্চাকে একটা বাবা মা মারছে, ছোট বাচ্চা কিন্তু অ্যাবিউজড হচ্ছে, ছোট বাচ্চা কিন্তু ট্রমাটাইজড হচ্ছে। বড় বাচ্চা সুতরাং একটা বাচ্চার সামনে একটা বাচ্চাকে মারা যাবে না, এবং এই ফিজিক্যাল অ্যাসল্টটা একেবারেই নিষিদ্ধ আমরা প্যারেন্টিং এর ক্ষেত্রে বলি। যে এবং পানিশমেন্ট যদি হয়, আমরা বলি নেগেটিভ পানিশমেন্ট, মানে বাচ্চাকে কিছু সুবিধা কমিয়ে দেওয়া, সুযোগ কমিয়ে দেওয়া। ঠিক আছে, আজকে ওকে আমরা এই ভালো খাবার নিয়ে যেতে চেয়েছিলাম, ঠিক আছে আজকে আমরা নিব না, আমরা 2 দিন পরে নিব তোমাকে। মানে এগুলোকে আমরা নেগেটিভ পানিশমেন্ট বলি, যেখানে বাচ্চা কিন্তু অ্যাবিউজড হয় না। যখনই আমরা বাচ্চাকে মারামারি করব, গালিগালাজ করবো, এটা কিন্তু বাচ্চা অ্যাবিউজড হবে, এবং বাচ্চা কিন্তু পরবর্তী নেতিবাচক এক ধরনের প্রভাব পড়বে তার উপর। খুব ইম্পর্টেন্ট কথাটা মনে হয় বললেন, যে আসলে আমার 2টো বাচ্চা আছে, মানে আরেকজনের সামনে আরেকজনকে, মানে একজনের সামনে আরেকজনকে আসলে এভাবে অ্যাবিউজ না করা আর কি, সেটাও একটা বড় করতে হলে প্রশংসা করতে হবে। প্রতিটা বাচ্চার সামনে প্রতিটা বাচ্চার প্রশংসা করতে হবে, বড় করে কথা বলতে হবে। তার ভালো দিক গুণ অবশ্যই আছে, প্রতিটা বাচ্চাই পারফেক্ট হবে না, সবার মধ্যে ভালো দিক আছে, ভালো দিকটা বড় করে বলতে হবে। আর খারাপ দিক যদি বলতেই হয়, তাকে আলাদা করে পজিটিভলি বলতে হবে, যেন এটাতে সে অ্যাবিউজ না হয়ে যায়। এবং আলাদা করে সবসময় বলি যে বদনাম করতে হবে বাচ্চার সামনে, এবং বাচ্চাকে আলাদা করে, অন্য কোনো বাচ্চা যেন এই কথাটা না জানে। আরেকটা জিনিস বলা, যে আসলে আমার 2টো বাচ্চাই যে একবারে মানে একই রকম জ্ঞান নিয়ে জন্ম নেবে, বিষয়টা তো তা না আসলে, বা একই স্কিল দুজনের থাকবে। অবশ্যই কেউ দেখা যাবে খেলায় ভালো, কেউ হয়তো দেখা যাবে অন্য কোন দক্ষতায় ভালো। এখন যেটা হয় কি, অনেক গার্জিয়ানই কিন্তু এই সেগুলো জানেন না, আমার বাচ্চা কোন দিকে দক্ষ। সবাই চান একটা বাচ্চা ইংরেজিতেও যেমন রেজাল্ট করবে, বাংলাতেও তেমন রেজাল্ট করবে, সবগুলোতে হবে। এটা কখনোই সম্ভব না। কেউ হয়তো ইংরেজিতে খুব মজা লাগবে, কেউ হয়তো তার অঙ্কতে খুব মজা লাগবে, হয়তো কেউ আর্টসের কোনো সাবজেক্টেও মজা লাগতে পারে, কেউ আর্টেও মজা লাগতে পারে, ছবি আঁকাতে, কেউ গান করাতে। এখন প্রতিটা বাচ্চার নিজস্ব ইউনিক আমরা বলি, পৃথিবীতে একটা বাচ্চা পৃথিবীতে ওই একমাত্র ইউনিক, ওর মতো আর কেউ থাকবে না পৃথিবীতে। আপনি কার সাথে তুলনা করবেন? সেখানে আমাকে বের করতে হবে বাচ্চাদেরকে, আমরা বলি ছোটোবেলা থেকেই তার ওর কোন জায়গায় ইন্টারেস্ট, ওকে যদি ওর ইন্টারেস্টের জায়গায় ডেভেলপ আমরা করতে পারি, তো লাইফে সবচেয়ে বেশি শাইন করবে। কিন্তু গার্জিয়ানরা চিন্তা করে যে না, আর বাচ্চা লেখাপড়ায় ভালো হয়েছে, কি হয়েছে, ওকে ডাক্তারি করতে হবে, ওকে ইঞ্জিনিয়ারিং করতে হবে। বাবা মা আগের থেকে প্ল্যান, জন্মের সময় প্ল্যান ঠিক করে ফেলেন, কী করাবেন, কোথায় ভর্তি করবেন, ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম, এবং এইগুলো নিয়ে কিন্তু পরবর্তীতে বাচ্চার সাথে সমস্যা তৈরি হয়, এবং একটা বাচ্চা কিন্তু তার ওই মেধার শেপে কিন্তু বিকাশ ঘটাতে পারে না। এখন একটা বানরকে যদি আমি বলি লেখাপড়া করতে, সে তো পারবে না, কিন্তু যদি এক গাছের থেকে কাছে লাভ দিতে বলি, সেটা কিন্তু সে ঠিকই পারবে। তার কিন্তু একটা নির্দিষ্ট দক্ষতা আছে। তো প্রতিটা মানুষেরই বলি আমি নিশ্চয়ই একটা দক্ষতা আছে, কিন্তু দক্ষতাটা একটা গার্জিয়ান যারা মানে সঠিকভাবে ডেভেলপ করে একটা বাচ্চাকে, সে কিন্তু বাচ্চা ওই জিনিসগুলো জানে, বুঝে। আমরা কিন্তু বড় হওয়ার পর যখন গার্জিয়ানকে বলি আপনার বাচ্চার পছন্দের কালার কি বলেন দেখি, বাচ্চা কিন্তু বলতে পারে না। ঠিক এবং বাচ্চাকেও যখন বলি আপনার বাবা মার পছন্দের কালার কি, সেও বলতে পারে না। তার মানে এখানে ওই শেয়ারিং যেগুলো হয়, সবই কিন্তু হয় লেখাপড়া, অন্যান্য দিক। এখানে কিন্তু একজনের সাথে একজনের যেই আসল শেয়ারিং, যে পছন্দ, ভালো লাগা, হ্যাঁ, যে মা কোনটা বাচ্চা পছন্দ করে, অনেক মা কিন্তু জানে, কিন্তু অনেক বাবারাও কিন্তু জানে না। তাই আমি মনে করি বাবা মা কিন্তু মিনিটই প্যারেন্টিং, বা বাবা অনেক কিছু মনে, আমার কাছে তো বাচ্চা খুব ভালো আচরণ করে, মার সাথে খারাপ করে, কিন্তু ওভারঅল প্যারেন্টিংটুকু ফেইলড বলে আমরা। মানে বাবা মা দুজনের সাথেই দুজনের সম্পর্কটা ভালো রাখতে হবে, এবং বাচ্চাটা তখনই ভালো ডেভেলপ করবে যখন বাবা মা দুজন মিলিতভাবে বাচ্চাকে ডেভেলপ করবে। এইটা খুব জরুরি আসলে। আরেকটা জিনিস একটু আমরা বলতে চাই, যে আমরা যদি একটু মানে হয়তো অনেকে মিস করে ফেলে, কোন সমস্যাগুলো আসলে বা কোন লক্ষণগুলো দেখলে আমরা হয়তো এটা ভাববো যে না ঠিক আছে, এই বাচ্চাটাকে আমাদের হয়তো কাউন্সেলিং করাতে হবে। আমরা প্রথম যে জায়গাটা বলি, বাচ্চা ঘুমের সমস্যা। ছোটবেলা থেকে আমরা বাচ্চা পেয়েছি বাচ্চা ঘুমাচ্ছে না, বা বড়তেও যদি কিশোর একটা বাচ্চা, তার ক্ষেত্রে ঘুমটা আমরা সবচেয়ে আর্লি আমরা দেখি যে ঘুমের বাচ্চা সাইকেলের সমস্যা হচ্ছে, রাতে জেগে থাকছে, ঘুমাচ্ছে না। এটা হতে পারে মানসিক রোগের কারণে, বা হতে পারে কোনো অ্যাডিকশনের কারণে। আমরা দেখেছি কিন্তু মোবাইল অ্যাডিকশন, গেম অ্যাডিকশন, তারা কিন্তু রাত জেগে জেগে, ইভেন এখন আমরা অনেক সময় দেখি ফ্রিল্যান্সার যারা, তারা কিন্তু রাত জেগে জেগে কাজ করে। এটাও কিন্তু তার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে তার ব্যক্তিত্বের উপর। 2 নম্বর যেটা বলি, তার আবেগের বহিঃপ্রকাশ।
কেউ দেখা যাচ্ছে অত্যধিক বেশি রেগে যাচ্ছেন বা অনেক বেশি আনন্দিত হচ্ছেন বা অনেক বেশি কষ্ট পাচ্ছেন, প্রতিটি কিন্তু নর্মাল লিমিটের মধ্যে থাকতে হবে। এখন আবেগগুলোর একটা নির্দিষ্ট সীমারেখা থাকবে। অবশ্যই একটা মানুষের দেখা গেলো বাবা মা মারা গেল বা বাবা মারা গেল, সে মাত্র সুইসাইড করতে যাচ্ছে, এটা কিন্তু নর্মাল আবেগের পর্যায়ে পড়ছে না। তার মানে একটা মানুষের বাবা মা মারা গেলে এটা যে একটা পর্যায়ে সে মেনে নিবে, এই মেনে নেওয়ার প্রবণতা কিন্তু সবার এক না। আমরা কিন্তু নর্মাল মানুষের ক্ষেত্রে বলি 1 মাসের মধ্যেই অনেকটা আস্তে আস্তে কষ্টটা কমে আসে এবং মোটামুটি মেনে নিতে 6 মাস সময় লাগে, এটা কিন্তু আমরা অ্যাভারেজ একটা টাইম বলি। তো যদি 6 মাসের বেশিও হয়ে যায় বাবা মার মৃত্যু মানতে পারছে না, এটা কিন্তু ডিলেড গ্রিফ রিঅ্যাকশন বলে। এক্ষেত্রে কিন্তু প্রফেশনাল হেল্প লাগে। আমরা অনেক রোগী পাই কিন্তু 3 বছর 4 বছর 5 বছর মৃত্যুটা কিন্তু মেনে নিতে পারছে না। এটা কিন্তু তার লেখাপড়া কাজকর্মে প্রভাব ফেলছে, কিন্তু অন্যরা এটা কিন্তু বুঝতে পারছে না, ফলে সে বিষণ্ণ আছে। আমাদের একটা সমস্যা হচ্ছে যে কোনো ব্যাপারে আমরা যদি মন খারাপ হয় আমরা এটাকে বিষণ্ণতা হিসেবে বলি, আসলে কিন্তু বিষণ্ণতা না, ফ্রাস্ট্রেশন, চাকরি পাচ্ছে না, আমি ওটাকে বলছি বিষণ্ণতা। কেউ কোনো মানসিক ট্রমাটাইজ হচ্ছেন, কেউ রিলেশন ব্রেকডাউন হয়েছেন, সেটাও বলি আমরা বিষণ্ণতা। কেউ ক্লোজ আত্মীয় মারা গেছেন, সেটাও বলি বিষণ্ণতা। আবার রোগের কারণে মন খারাপ, সেটাকে বলি বিষণ্ণতা। সবকিছু বিষণ্ণতা আসলে না, সবক্ষেত্রে বিষণ্ণতার সিমটম আসলেও বিষণ্ণতা আসলে কারণ ভিন্ন এবং সেই অনুযায়ী কিন্তু চিকিৎসা লাগে। অনেক ক্ষেত্রে দীর্ঘদিন অ্যাংজাইটি দুশ্চিন্তাগ্রস্ত থাকলেও কিন্তু বিষণ্ণতার সিমটম তৈরি হয়। আবার যারা সূচিবাহী রোগী আক্রান্ত তারা কিন্তু একটা পরে বিষণ্ণতা বোধ করেন। আবার বাইপোলার মুড ডিসঅর্ডার রোগ আছে, যেখানে রোগী কখনো কখনো অতিরিক্ত মন ভালো, কখনো কখনো অতিরিক্ত মন খারাপ হয়, যেটা কোনো কারণ ছাড়াই বেশিরভাগ ক্ষেত্রে, সেটাও কিন্তু বিষণ্ণতা থাকে। কারণ বিষণ্ণতা কিন্তু আসলে কোনো রকম সিমটম বলা যাচ্ছে না। একজন সাইকিয়াট্রিস্ট যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হিস্ট্রি নিয়ে নিশ্চিত করবেন যে এটা আসলেই বিষণ্ণতা, তাহলে ততক্ষণ বিষণ্ণতা বলতে পারবো। কারণ আমরা এখন বিভিন্ন রিসার্চ করি যেখানে বিষণ্ণতা বের করার জন্য দেখি 10টা-20টা রোগী আমার কাছে পাঠায় স্ক্রিনিং করে যে বিষণ্ণতা কিনা আমরা একটু বিষণ্ণতা পাচ্ছি, টেস্ট করে দেখেন তো, আমরা নিশ্চিত করি দেখি যে 20টা রোগীর মধ্যে 2টা আসলে বিষণ্ণতা, 18টা আসলে বিষণ্ণতাই না। তো অন্য কারণে তার মন খারাপ হয়েছে, কিন্তু এটা অন্য কারণ। এটা হতে পারে পড়াশোনার চাপ, এটা হতে পারে রিলেশনশিপ প্রবলেম, এটা হতে পারে ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস, এটা হতে পারে সিচুয়েশন কোনো প্রবলেম, মানে যে কোনো ব্যাপারগুলো তার কাছে কিন্তু সে বলছে না। আমি সবসময় বলি যে কোনো সমস্যা আসলে কথা বলা শুরু করেন। এবং এই ক্ষেত্রে আমরা বলি সবসময় একজন ভালো বন্ধু, এবং সব বাবা মাকেও বলি আপনার ভালো বন্ধু হওয়ার চেষ্টা করেন, সন্তানকে উৎসাহ দেন, সেই জন্য একটা ভালো বন্ধু বানাতে পারে। যদি আজকালকার দিনে বলা যাবে না ভালো বন্ধু পাওয়াটা আজকাল খুবই মূল্যবান একটা ব্যাপার, কিন্তু আমি সবসময় বলি নিঃস্বার্থ একটা ভালো বন্ধু থাকলে, যে নন জাজমেন্টাল থাকবে, জাজমেন্ট করবে না, যে আপনাকে হেল্প করবে, হ্যাঁ, সেই একটা মানুষের আপনি যেন মন খুলে কথাটা বলতে পারেন। ঠিক আছে, এটা পরিবারের মধ্যে এই চর্চাটা বোধহয় থাকা উচিত নাকি, যে বাবা মা মানে সন্তান একসাথে বসলে হয়তো কিছু সময় তারা এই স্পেন্ড করলো, কথা বলা, সমস্যার সমাধানে ওপিনিয়ন নেওয়া, এবং গার্জিয়ানদের মধ্যে যদি এই ব্যাপারটা থাকে, সন্তান কিন্তু কোনো ক্রাইসিসে পড়লে তার ফ্রেন্ডের কাছে যাবে না, যে ফ্রেন্ডরা কিন্তু এই বিষয়ে কিছুই জানে না, তাই কিন্তু গার্জিয়ানের কাছে যে বলবে যে মা আমি সমস্যায় পড়ছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা গার্জিয়ান দেখি তারা জাজমেন্টাল হয়ে যায়, তুমি কেন এটা করছো, এবং তখন কিন্তু বাচ্চাটা বলতে চায় না। এখানে যদি আমরা পজিটিভলি দেখি যে আমি তো এই একটা ভুল করে ফেলেছি, তখন কিন্তু বাবা মা যদি এটাকে পজিটিভলি দেখেন, তাহলে কিন্তু সন্তানদের এটা বলার প্র্যাকটিসটা তৈরি হবে ছোটোবেলা থেকে। যদি বাবা মা যদি, এমন অনেক সন্তান কিন্তু এসে বলে স্যার বাবাকে যদি বলি বাবা তো অনেক বেশি অস্থির হয়ে যাবে, তার থেকে বাবাকে বলার দরকার নেই, তাহলে কাকে বলবেন? যে কারণ আমাদের মধ্যে এখন এই ট্র্যাডিশনটাও নাই যে আমরা একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসবো। এই সেক্ষেত্রে আমরা অনেক সময় আমরা স্কুলে দেখি যে অনেক স্কুলে কিন্তু তারা কিন্তু উদ্যোগী হয়ে চাইল্ড কাউন্সিলর রাখেন স্কুলে, কিন্তু অনেক স্কুলে আমরা দেখেছি যে মাস্টার মাইন্ড। আসবো, এটা আমরা কথা বলবো হয়তো সামনে। আমরা আরেকটা বিরতি নিয়ে আসি। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরেকটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক আরও একটা বিরতি নিয়ে আমরা কেমন আছেন অনুষ্ঠানে ফিরে এলাম। কথা বলছি আজকে মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের ভূমিকা, এই বিষয়টা নিয়ে। আমাদের সাথে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিরঞ্জীব বিশ্বাস রয়েছেন। আপনি একটা কথা বলছিলেন যে আসলে বাচ্চারা বা যারা শিশু কিশোররা তারা একটা বড় সময় স্কুলে থাকেন বা কলেজে তারা যাচ্ছেন, তো হয়তো বাবা মাও তো অনেক সময় বাসায় থাকেন না, তারা হয়তো খেয়াল করতে পারে না। তো স্কুল কলেজের এখানে একটা ভূমিকা আছে আসলে। তো আপনি একটা কাউন্সিলরের কথা বলছিলেন, তো এটা বোধহয় এখনো সম্ভব হয়নি, কিন্তু কিছু স্কুলে চেষ্টা করা হচ্ছে নাকি? জি জি, অবশ্যই। বা এটা কতটা গুরুত্বপূর্ণ আসলে? আসলে যেটা হয় কি, আমরা যখন একটা বাচ্চার মানসিক রোগ হিসেবে বলি, আমরা বলি বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু সব সেটিংয়েই দেখা যায়। সাধারণত আমরা 3টা সেটিংয়ের কথা গুরুত্ব বলি। একটা বলি বাসার সেটিং, বাসার মধ্যে তার আচরণগত আবেগের সমস্যাগুলো। 2 নম্বর কিন্তু বললাম স্কুলের সেটিং, যে স্কুলের মধ্যে রোগীর আচরণগত কোনো সমস্যা করছে কিনা, রাগ জেদ এরকম কোনো প্রভাব আছে কিনা। 3 নম্বর মধ্যে আমরা বলি খেলাধুলার জায়গা,
সেখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, সেখানে মারামারিতে জড়িয়ে যাচ্ছে কিনা, আচরণগত কোনো সমস্যা করছে কিনা। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিছু কিছু রোগ আছে এগুলো কন্ডাক্ট ডিসঅর্ডার বলি, এগুলো কিন্তু দেখা যায় সব সেটিংয়ে পাওয়া যায়, বাচ্চাটা মারামারি করছে। এডিএইচডি বলি, যেখানে দেখা যাচ্ছে বাচ্চা সব সেটিংয়ে অতিরিক্ত চঞ্চল, স্কুলেও চঞ্চল, বাসায়ও চঞ্চল। কিন্তু নর্মাল বাচ্চা কিন্তু বাসায় চঞ্চল হলেও বাইরে কিন্তু একদম ঠান্ডা থাকে। যেটা গার্জিয়ান বলে যে বাসায় এসে খুব চঞ্চল, বাসায় দেখছেন কি, বাইরে দেখছেন কি সুন্দর ঠান্ডায় বসে আছে, এটাই কিন্তু নর্মাল বাচ্চার আচরণ। কিন্তু যখনই এই বাচ্চাটা সব সেটিংয়ে যথেষ্ট চঞ্চল থাকবে তখনই কিন্তু আমরা এটাকে রোগ হিসেবে বলি। তার মানে এটা কিন্তু স্কুলে গেলে একটা বাচ্চা যায় কিন্তু ধরাটা ইজি হয়ে যায়। এখন একটা বাচ্চা, গার্জিয়ান যখন দেখেন একটা বাচ্চা কোনো সমস্যা, গুরুত্ব কম দেন। তো যখন একটা টিচার বলেন যে বাচ্চার মধ্যে তো আমরা একটু সমস্যা দেখছি, তখন কিন্তু গার্জিয়ান টিচারকে গুরুত্ব দেন। তার সাথে যদি স্কুলে যদি একজন কাউন্সিলর থাকেন, তখন টিচার কি করেন, কাউন্সিলের কাছে পাঠায় দেন, তার সাথে কথা জিজ্ঞেস করেন যে তোমার কোনো শারীরিক মানে মানসিক কোনো সমস্যা আছে কিনা, দুশ্চিন্তা কোনো কারণ আছে কিনা, যে কারণে তোমার এরকম হচ্ছে কিনা, সেটা বের করেন। বের করে যদি দেখেন যে হ্যাঁ আপনি তো একটা সমস্যা তৈরি করছে, তাহলে গার্জিয়ানকে ডাকেন এবং গার্জিয়ানকে দিয়ে জিনিসগুলো ব্যাখ্যা করেন তাকে কেন চিকিৎসা করতে হবে, কি সমস্যা তারা মনে করছেন। কারণ একজন কাউন্সিলর কিন্তু রোগ ডায়াগনোস করতে পারেন না, উনি খালি একটা সন্দেহ করতে পারেন, মনে হয় এটা হতে পারে, মনে হয় এটা হতে পারে। তখন তারা কি সাইকিয়াট্রিস্টকে রেফার করার জন্য বলেন, মানে রেফার করেন এবং তারা তখন গার্জিয়ানকে বুঝায় বলেন যে তার তো সমস্যা হচ্ছে, আপনি একটু নিশ্চিত করার জন্য একজন সাইকিয়াট্রিস্টকে দেখান। উনি নিশ্চিত করবেন যে তার এটা রোগ না নাকি স্বাভাবিক, উনি নিশ্চিত করবেন। সেক্ষেত্রে দেখা যাবে আর্লি যে একটা বাচ্চার রোগটা ধরা পড়ে যায়, আর স্বাভাবিক হলেও সেটা বোঝা যায় যে এটা স্বাভাবিক। সাধারণ মানুষ যদি বলে বাচ্চাটা স্বাভাবিক, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো ফল দিয়ে নেয় না। সেক্ষেত্রে যদি বাচ্চার গার্জিয়ানরা যদি যান একজন সাইকিয়াট্রিস্টের কাছে, ওই কাউন্সিলের কথায় খুব আর্লি রোগটা ধরাও পড়ে, খুব অল্প চিকিৎসায় বাচ্চাটা ভালো হয়ে যায়, পরবর্তী কিন্তু বাচ্চার লেখাপড়ায় কিন্তু বড় সমস্যা হয় না। কিন্তু যখন এই সমস্যাগুলো জটিল থেকে জটিল আকার ধারণ করে, তখন দেখা যাবে তার স্বাভাবিক লেখাপড়ায় কাজকর্মে কিন্তু একটা বড় ব্যাঘাত তৈরি করে, যেটা কিন্তু পরে পিছিয়ে দেয় তাকে। আমি ওই জায়গাটা আসছি, তাহলে আসলে দরকার মানে স্কুল কলেজে এরকম কাউন্সিলর থাকলে এটা একটা সুবিধার। এটাও ঠিক যে আমরা টিচারদের কথা শুনি, গার্জিয়ানও তারাও শোনে, কিন্তু যে শিক্ষক যদি একটা কথা বলেন বাচ্চাটা সম্পর্কে, একটা অভিভাবক যদি বলেন আপনার বাচ্চাটা বেশি দুষ্টু, ডাক্তারের কাছে যান, গার্জিয়ান কিন্তু এটাতে নেতিবাচকভাবে দেখেন যে আমার বাচ্চাকে জেলাসি করছে, হয়তো আমার ভালো সহ্য হচ্ছে না, হ্যাঁ বলছে, এবং নেতিবাচক হয়। কিন্তু যখন টিচার বলে তখন গুরুত্ব দেন আসলে। আর যখন টিচার বলেন যে তার লেখাপড়া করতে পারছে না, এরকম বলতে তাকে লেখা স্কুলে আমি রাখতে পারবো না, তখন কিন্তু গার্জিয়ান তখন লেখাপড়ার জন্য হলো তখন চিন্তা করে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আসে, এই যে আমরা কথাগুলো বলছিলাম যে একটা শিশু বা একদম ছোট বয়সে বা কিশোর, তাদের এই যে প্রবলেমগুলো হচ্ছে, আমরা হয়তো গুরুত্ব দিলাম না, বাবা মা গুরুত্ব দিল না, চিকিৎসাও হলো না, কাউন্সিলিং হলো না, পরবর্তীতে কি বড় ধরনের সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ, আমরা অনেক সময় বলি ছোটবেলায় চাইল্ডহুড ডিসঅর্ডার, বিশেষ করে অটিজম বলি, যেটা এডিএইচডি বলি, কন্ডাক্ট ডিসঅর্ডার, পরবর্তী আমরা বলি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি, যারা ক্রিমিনাল, এই যে কিশোর গ্যাং, এইসব জায়গাগুলো কিন্তু শিফট, পরবর্তী ক্রিমিনাল দিকে তারা শিফট করবে, ড্রাগ এডিকশনের দিকে শিফট করবে, আর মানে ক্রাইমের দিকে শিফট করবে। ধর্ষক যারা বলি আমরা, যে বা অ্যাবিউজার যারা বলি, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইফ টিজিং যারা ছোটবেলা থেকে করতে থাকে, তারা কিন্তু পরবর্তীতে ক্রিমিনালের দিকে চলে যায়। তার মানে এটা কন্ডাক্ট ডিসঅর্ডার বলি, তারা অ্যান্টি সোশ্যাল পার্সোনাল দিকে শিফট করে। তার প্রতিটা ক্ষেত্রেই দেখা গেছে তাদের যদি চিকিৎসা না হয়, বড় যে সেটা কন্ডিশনটা আরো খারাপের দিকে টার্ন করবে। যার ছোটবেলায় আমি একটু বললাম যে খুঁতখুঁতে আচরণ ছিল, চিকিৎসা না করা, যেটা অনেক সময় কি হয়, গার্জিয়ানরা বলে আচ্ছা ও যেটা থাক না, আচ্ছা ও যেটা নিক না, আচ্ছা ও যেটা, মানে গার্জিয়ান তোকে ছাড় দেন, ওকে নার্চার করেন, মানে খুব আরো এটার ক্ষেত্রে আর কি হয়, এটা বেড়ে যেতে থাকে সমস্যাগুলো। এটা ব্যক্তিত্ব লাইফে যে পরে 18 বছর পরে এটা আরো বেড়ে যায়, পরবর্তীতে কিন্তু আরো সমস্যা তৈরি করে, যে মেনে নেওয়ার প্রবণতা তৈরি হয়নি। সে অনেক ক্ষেত্রে পারফেকশনিস্ট, যেটা লাগবে সেটাই। আমরা অনেক সময় পেয়ে গেছি, সে ভার্সিটিতে পরীক্ষা দিয়েছে, চান্স পায়নি, সুইসাইড করতে গেছে। আর ছোটবেলা থেকে কখনো সে সেকেন্ড হয়নি, গার্জিয়ান তাকে সবসময় ওইভাবেই ডেভেলপ করেছে। তো দেখা যাচ্ছে যে সে ওই মেনে নিতে পারছে না, সেটা পরবর্তী লাইফে কিন্তু সমস্যা হচ্ছে। সেই কারণে কিন্তু এখন আমরা দেখছি পরবর্তীতে ম্যারিড লাইফে যে কিন্তু ডিভোর্সের হার অনেক বেড়ে গেছে, এই যে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা না করার কারণে। কেন? কারণ মেয়েদের ছোটবেলা থেকে দেখা যাচ্ছে বাবা মা খুব ছাড় দিয়ে চলছে, নতুন বিয়ের পর বা শ্বশুরবাড়ি চলে যাবে, থাক না ও এটা করার দরকার নেই, এটা করার দরকার নেই। তো এই কারণে কিন্তু তাদের মধ্যে সেই কোপিং অ্যাবিলিটি বাড়ছে না, ফ্লেক্সিবিলিটি বাড়ছে না, যেটা পরবর্তীতে কিন্তু আর শ্বশুরবাড়িতে যে কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না, যতই পছন্দ করে বিয়ে করুক, কি বাবা মার মতো আর তো কেউ তাকে ছাড় দিবে না। পরবর্তী কিন্তু যখনই ছাড় দিচ্ছে না, তার কথা গুরুত্ব দিচ্ছে না, তাকে প্রায়োরিটি দিচ্ছে না, যেটা বাবা মা থেকে সবচেয়ে প্রায়োরিটি দিত, ও যেটা বলছে সেটাই করো, তো সেটা কিন্তু পাচ্ছে না, তখন কিন্তু সেটা মানতে পারছে না। পরবর্তীতে কিন্তু কনফ্লিক্টগুলো তৈরি হয় এবং একটা পর্যায়ে কিন্তু ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশে একটা বড় একটা সমস্যা, মানে মেনে নেওয়ার যে অবস্থাটা, মানে মেনে নিতে আর পারছে না, কারণ এভাবে সে বড় হয়েছে এবং সেই প্রভাবটা কিন্তু থেকেই যাচ্ছে, আসলে সমস্যাগুলো হচ্ছে। আপনি আরেকটা কথা বললেন আসলে
মাদকাসক্ত নিয়ে এটা আমরা বলছিলাম যে এটা কি আসলে মানসিক সমস্যা থেকে হচ্ছে, মানে যদি আমরা বলি নাকি মাদকাসক্ত এটা মানসিক সমস্যাগুলো তৈরি করছে? আসলে মাদক যেটা, মাদক গ্রহণটাকে আসলে আমরা ক্রাইম হিসেবে দেখি, মাদক ট্রাফিকিং করাটা আমরা ক্রাইম হিসেবে দেখি, কিন্তু মাদক যখন একটু নিয়ে ফেলে তখন তার ব্রেইনে বিভিন্ন ধরনের এলাকাগুলো ড্যামেজড হয় মাদকের দ্বারা, ব্রেনের বিভিন্ন এলাকা। তখন দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ড্যামেজ হওয়ার কারণে তার মধ্যে আচরণগত অস্বাভাবিকতা আসে, তার রাগ, যে তার ঘুমের সাইকেল, তার মধ্যে সন্দেহবাদিকতা, তার মধ্যে ভয়ে ভয়ে ভাব, তার মধ্যে কাজের ক্ষেত্রে উৎসাহহীনতা, তার মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে অতিরিক্ত টাকা পয়সা খরচ করছে, মানুষের সাথে নেতিবাচক আচরণ করছে, খারাপ কাজ করে ফেলছে, সেক্সুয়াল আর্জ বেড়ে যাচ্ছে, বিভিন্ন কিছু করছে যেগুলো কিন্তু, বা বাজে ভাষা ইউজ করছে যেগুলো কিন্তু অনেক সময় মাদকের দ্বারা ইনফ্লুয়েসড হওয়া, যা ব্রেইনগত ড্যামেজের কারণে। এই কারণে মাদকাসক্ত যারা হয় তাদের কিন্তু আমরা রোগী হিসেবে কাউন্ট করি, কারণ তাহলে যদি তাকে চিকিৎসা করা যায়, তার ব্রেইন জায়গাগুলো তো পুরোপুরি পরিবর্তন করা যায় না, ওষুধের মাধ্যমে কিছুটা যদি পরিবর্তন করা যায় তাহলে তার স্বাভাবিক আচরণের মধ্যে আস্তে আস্তে নিয়ে যেতে থাকে। তবে এর ক্ষেত্রে সাইকোথেরাপির ভূমিকা, কথা সেশনের ভূমিকাটা অনেক বেশি, এবং সেক্ষেত্রে পরিবারের আন্তরিকতা অনেক বেশি। তাহলে আপনি যে লক্ষণগুলো বললেন, তাহলে এটা হলে কি বুঝবেন আসলে, বাবা মা মানে কি হলে আমরা বুঝতে পারবো যে আমার ছেলেটা? একটা গার্জিয়ান যখন দেখছেন যে তার সন্তানটা সারা রাত জেগে থাকছেন, ঠিক মতো ঘুমাচ্ছে না, সারাদিন ধরে ঘুমাচ্ছে, আমরা স্লিপ সাইকেলটা উল্টে যায় অনেক ক্ষেত্রে, রাত্রে জেগে থাকছে, দিনে ঘুমাচ্ছে। 2 নম্বর হচ্ছে তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত, যেমন চাকরিতে যাচ্ছে না, স্কুলে বা ভার্সিটিতে যাচ্ছে না, সে তার জায়গায় স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারছে না, দিনের কাজগুলা। 3 নম্বর হচ্ছে তার টাকা পয়সা ইদানিং বেড়ে গেছে, টাকা পয়সা খরচ করছে বেশি, এবং সেটা সে ব্যাখ্যা দিতে রাজি না, টাকা কেন খরচ করছে এটা বলেই সে রেগে যাচ্ছে। যেমন হচ্ছে তার রাতে বাইরে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে, দিনে সে বাসায় থাকছে কিন্তু রাতে বাইরে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে। তারপর বলি যে ইদানিং তার রাগ জেদ বেড়ে গেছে, অতিরিক্ত রাগ জেদ, নিজেকে আঘাত করার প্রবণতা, একটু ভাঙচুরের প্রবণতা বেড়ে গেছে। এমনকি অনেক সময় আমরা দেখেছি বাবা মার সাথে বাজে ভাষায় কথা বলা, গালি কাজ করে, বাবা মার গায়ে হাত তোলাও কিন্তু আমরা অনেক সময় দেখি। তো এইগুলো খুব আর্লি সাইন বলি, এগুলো যদি আমরা একটা গার্জিয়ান দেখে একটা সন্তানের মধ্যে হচ্ছে ইদানিং, তাহলে কিন্তু এখানে অবশ্যই মনে করতে হবে যেখানে মাদকাসক্ত আছে কিনা, এবং অবশ্যই এখানে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে ডোপ টেস্ট করে, মাদকের টেস্ট করে নিশ্চিত হতে হবে যে আসলে সে মাদকাসক্ত কিনা। তাহলে যদি দেখা যায় মাদকাসক্ত, তাহলে এই ক্ষেত্রে চিকিৎসায় যেতে হবে। তো বেশিরভাগ কেমন হতে পারে, বাসায় রেখে? সাধারণত মাদকাসক্তর ক্ষেত্রে আমরা যেটা বলি, রোগী যদি আন্তরিক হয় তাহলে এই ক্ষেত্রে বাসায় চিকিৎসা করা সম্ভব, এবং রোগী যদি একটাই মাত্র মাদকে আসক্ত হয় সেক্ষেত্রে বাসায় ম্যানেজ করা সম্ভব। কিন্তু রোগী যে একের অধিক মাদকাসক্ত হয় এবং রোগী যদি আন্তরিক না হয়, সেক্ষেত্রে আসলে বাসায় রোগীকে ম্যানেজ করা কখনোই সম্ভব না। অনেক সময় গার্জিয়ানের ক্ষেত্রেও দেখা যাবে বাসায় মানুষজন এতটাই কম যে রোগীর নিরাপত্তা, কারণ আমরা বলি যে মাদকাসক্ত রোগীদের মধ্যে 10 থেকে 20% রোগীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা থাকে, এবং কি হোমিসাইডাল টেন্ডেন্সি, খুন করার প্রবণতা থাকে। সেক্ষেত্রে কিন্তু এটা রোগীদের গার্জিয়ানদের নিজেদের নিরাপত্তার সাথে এবং রোগীর নিরাপত্তার সাথে রোগীটাকে বাসায় ম্যানেজ করা সম্ভব না। সেক্ষেত্রে হসপিটালে আসলে আমরা বলি রিহাব সেন্টারে ভর্তি করতে হয়। সেক্ষেত্রে রিহাবে একটা মাত্র আমরা সাধ্য বলি যে 6 ভাগের 1 ভাগ খালি চিকিৎসা রিহাবে হয়, 5 ভাগ চিকিৎসা কিন্তু বাসা থেকে কমপ্লিট করতে হয়, যেটা খুব ক্লোজ সুপারভিশনের মধ্যে রোগী রাখতে হয়। এটা বলি আমরা সাধারণত 2 বছরের মতো। এবং নর্মালি একটা মাদকাসক্ত সারা জীবনই আসলে মাদকের চিকিৎসার আন্ডারে রাখতে হয়। যদি কোনো খারাপ লাগে সে চলে আসবে, আবার যদি কোনো মানসিক চাপ বাড়ে তখন তার মাদকাসক্ত ঝুঁকি বেড়ে যায়, তখন সে আবার সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্টের দেখা করবে। কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে 95% রোগী কিন্তু আমাদের আন্তরিক না, তারা কিন্তু চিকিৎসা আসতে চায় না, তারা ওষুধ খেতে চায় না, তারা মাদকে 2 দিন বন্ধ করে আবার দেখা যাবে আবার চলে যায়, বা অনেকেই গার্জিয়ানকে বলে আমি আর নিব না, কিন্তু সেই কথাটা হয়তো কয়েকদিনের জন্য সে রাখে, তারপর আবার সে নিয়ে ফেলে, বা লুকিয়ে লুকিয়ে মাদক নেয়, বলে আমি মাদক নিচ্ছি না, কিন্তু লুকিয়ে লুকিয়ে নেয়। সেক্ষেত্রে আমি মনে করি হয়তো 5% রোগী খালি যারা বাসা থেকে চিকিৎসা, সেক্ষেত্রে গার্জিয়ানকে সবসময় প্ল্যান করতে হবে যে রোগী যদি আসলেই বাসায় ম্যানেজ করা না যায়, তাহলে অবশ্যই একটা ভালো রিহাব সেন্টারে ভর্তি করতে হবে, যেখানে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, ডক্টর 24 ঘন্টা ঠিকমতো একটা অবজারভেশন থাকবে। অনেক গার্জিয়ান আমরা দেখি খুব কম টাকায় খুব লো কোয়ালিটি রিহাবে ভর্তি করেন, যেখানে কিন্তু সাইকিয়াট্রিস্ট ঠিকমতো যান না, সাইকোলজিস্ট ঠিকমতো যান না, রোগী ঠিকমতো কাউন্সিলিং হয় না, ভালো সাইকোলজি সাইকোথেরাপি হয় না, যারা অ্যাডিকশন বিষয়ে অভিজ্ঞ তাদের দিয়ে হয় না। সেক্ষেত্রে রোগীটা কিন্তু পরবর্তীতে উন্নতিটা ভালো হয় না, এবং মেইন জায়গাটা যেটা হয় গার্জিয়ানকে কিন্তু দীর্ঘদিন কাউন্সিলিং করতে হয় রোগীটাকে ম্যানেজ করার জন্য। কারণ আমরা যখন রোগীটাকে বাসায় পাঠিয়ে দিই, এটা কিন্তু গার্জিয়ানের সম্পূর্ণ দায়িত্বটা গার্জিয়ানের হাতে হ্যান্ড ওভার করে দিই আমরা। গার্জিয়ান যদি আন্তরিক না হয় বা গার্জিয়ান যদি সেভাবে যথেষ্ট দক্ষ না হয়, তার কিন্তু তার রোগীটাকে ম্যানেজ করতে পারবে না, যেটা গার্জিয়ান কিন্তু তাই করে, যে আমি রোগীর কথা শুনছে না বলে কিন্তু আমাদেরকে। এটার বেশিরভাগ কারণ কিন্তু অদক্ষ কাউন্সিলর দ্বারা গার্জিয়ানকে কাউন্সিলিং করা। একটা ভালো রিহাব সেন্টারে সবসময় ভালো সাইকোলজিস্ট থাকেন যারা গার্জিয়ানকে প্রপারলি ট্রেন করতে পারেন, এবং গার্জিয়ান যদি প্রপার ট্রেন না হয়, আমরা যেটা কি করি 1 মাস 2 মাস পরেই গার্জিয়ান বলে যে আমার রোগী আমি নিয়ে যাবো, নিয়ে যায়। সেক্ষেত্রে গার্জিয়ান কিন্তু যথেষ্ট দক্ষ হন না। দক্ষ না হওয়ার কারণে কি হয়,
গার্জিয়ানটা ম্যানেজ করতে পারে না, রোগীটা আবার রিল্যাপস করে যায়। মাদক কিন্তু মেইনলি ব্যাপারটাই হয় কিন্তু রিল্যাপস প্রিভেনশন। আচ্ছা। ও যদি মাদকাসক্ত রিহ্যাবে কদিন ভর্তি হলো, মাদক বন্ধ করলো, এটা কিন্তু চিকিৎসার একটা পার্ট। আছে। কেবল শুরু করা হলো চিকিৎসাটা, শেষ কিন্তু না। তো শেষের জন্য কিন্তু গার্জিয়ানকে দীর্ঘদিন ডাক্তারের এবং সাইকোলজিস্টের আন্ডারে থাকতে হয়, ওষুধ খেতে হয়। ওষুধ বন্ধ করার ক্ষেত্রে কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ না করে ওষুধ বন্ধ করা যায় না। যেটা অনেক রোগীরা বলে আমি তো ভালো হয়ে গেছি, আমি এখন ওষুধ খাবো না। গার্জিয়ান কিন্তু বলে আচ্ছা থাক, খাওয়ার দরকার নেই। বা অনেক সময় বলে যে আমি কাউন্সিলের কাছে যাবো না, কাজ বাজ ভালোই তো আছে, থাক দরকার নেই। তো গার্জিয়ান যখন রোগীর সাথে এই মানে কমপ্লাই করে, বলে যে ঠিক আছে, তখনই কিন্তু সমস্যাগুলো শুরু হয়। তাহলে এখানেও আসলে মানে পরিবারের গার্জিয়ানের একটা পরিবারের ভূমিকাই মাদকাসক্ত সবচেয়ে বেশি। অসংখ্য ধন্যবাদ। রোগীর রিল্যাপসের কারণই আসলে পরিবার। অসংখ্য ধন্যবাদ ডাক্তার চিরঞ্জীব বিশ্বাস আলোচনায় যোগ দেওয়ার জন্য। সময় একেবারে শেষ, সামনের দিন হয়তো আরও কোনো একদিন এটা নিয়ে কথা বলা যাবে। তো আজকে আমরা এটাই জানছিলাম দর্শক, যে পরিবারের ভূমিকা, এবং আমাদের বিশেষজ্ঞ যেমনটা বলছিলেন যে মানে রোগ হলেও সেক্ষেত্রেও আসলে পরিবারের যে সদস্য রয়েছেন তাদের ভূমিকাটাই কিন্তু এক্ষেত্রে অনেক বড় আসলে, এবং তাদের প্রচেষ্টাতেই কিন্তু একজন সুস্থ মানুষ গড়ে উঠতে পারে, একজন সাফল্যময় মানুষ কিন্তু হতে পারে আসলে। আপনারা আপনাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সামনের দিনে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে।